আজকে উদযাপন সবটা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যান করুন এবং সেখান থেকে আপনারা আপনাদের অবস্থা মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আমি কর্মরত অন ডিউটি ছিলাম মেডিকেল অফিসার। সেই সময় ঠিক 2:40-এর দিকে আমাদের হবিপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে। ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায়। আমি সঙ্গে সঙ্গে আসি। আমি টয়লেটে গেছিলাম 2 মিনিটের জন্য এবং আসার পরে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন, আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে। উনি শোনা মাত্রই খুবই ফিউরিয়াস হয়ে যান এবং আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু চিকিৎসা করতে পারবো না, আপনি চিকিৎসাটা করে নিন, তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন, চর থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়। পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে 1 মিনিটও নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা, যা যা পরীক্ষা নিরীক্ষা করা করে ওনাকে ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া সব কিছুই করি। সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিওমই সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই। উনি এখানেই থাকেন, উনি সাথে সাথে আসেন এবং উনিও আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন, দেখেন। এর পরবর্তীকালে রুগীটি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান, ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই উনি বেরিয়ে যাচ্ছিলেন। তখন ওনার মিসেস আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিলেন যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয়, কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন, উনি সেই সময় আবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা, তুই তাকারি করা এবং আবার মারতে আসা এবং ওনার বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও দেন এবং বলে দেন যে উনি 2 মিনিটের মধ্যে পারলেই আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি আমি যাতে না বেরোতে পারি এবং বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন। সেই সব হুমকি টুমকি দেওয়া হয় আর কি। উনি একদম নর্মাল অবস্থায় ছিলেন, কোনো রকম কোনো এতে ছিলেন না। ওনার মিসেসের শ্বাসকষ্টের জন্য উনি হয়তো একটু ছিলেন, কিন্তু উনি খুবই চিৎকার চেঁচামেচি করছিলেন প্রথম থেকেই। গাড়ি থেকে নামানোর সাথে সাথে উনি খুবই চিৎকার চেঁচামেচি করছিলেন। আমি শুধু ওনাকে একটাই কথা বললাম, যতক্ষণ না ভিতরে আনা হয় পেশেন্টটাকে না দেখে শুনে আমি ওইখানে সিলিন্ডারটা দিলে পেশেন্টের অক্সিজেনের লেভেল কন্ডিশন না দেখে আমি দিতে পারবো না। ওনাকে শুধু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি জাস্ট ওনাকে একটু ধরে আনুন। আমাদের স্টাফও কর্মরত যিনি নার্সিং স্টাফ এবং কর্মরত যিনি জিডিএস স্টাফ ছিল ইমার্জেন্সিতেই দাঁড়িয়ে ছিল। আমিও ইমার্জেন্সিতে গেটের কাছেই চলে গেছিলাম গাড়ির কাছে, যদি ইনকেস পেশেন্ট খারাপ হয় ওনাকে ধরে আনার ব্যবস্থা যদি করা যায়। কিন্তু উনি কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন বা কেন এরকম হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে আমার উপরে এরকম দুবার মারধর করলেন এবং লাস্টে শাসিয়ে গেলেন, সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যথেষ্ট আতঙ্কে আছি, কেন কি হসপিটালে আমাদের কোনো সেরকম সিকিউরিটি নেই। আমরা আগেও সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা বিভিন্নভাবে বলা হয়েছিল, কিন্তু এই ধরনের একটা যদি প্রশাসনিক আধিকারিক যদি এই ধরনের কর্মরত ডাক্তারের গায়ে হাত তোলেন, সেখানে সাধারণ মানুষের সামনে পুরো ঘটনাটা হয়েছে, তারা যে কি দেখলো কি শুনলো
ভবিষ্যতে আমাদের সিকিউরিটি নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। বুঝতে পারছেন না? বন্ধ করুন ওটা। বন্ধ করুন, কোনো কিছু চলবে না। আমি এগুলো কিছু করতে আসিনি। না না ওটা বলছি না, ঘটনাটা বলবেন তো? কিছু যে বলবোই না, আমাকে বলার অধিকার নেই। না না বলতে পারেন আপনি সাহেব, মোবাইলে হাত দিতে পারেন না। সেই চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ঠিক আছে। চিকিৎসককে আমরা ডেকেছিলাম, আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে, সেটা আমি দেখেছি। দেখার পরে আমরা সেই ব্যাপারটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমও স্যারকে জানিয়েছি। উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন, ঠিক আছে। উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার ব্যাপারে সেটা আলোচনা করে নিয়ে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে বা কতটুকু কী হয়েছে এখন দেখবো, তদন্তের ব্যাপার আছে একটা, ঠিক আছে। সেটা যদি সত্যি হয়ে থাকে কোনো একটা ডক্টরের উপরে অ্যাটাক হয়েছে বা অ্যাসল্টেড হয়েছে কোনো একটা ডক্টর, সেটা নিতান্তই কোনোভাবেই ঠিক না, ঠিক আছে। সেটাকে আমি কোনোভাবেই হচ্ছে যে ভালো চোখে দেখবো না, যেখানে আমি নিজের একজন চিকিৎসক, ঠিক আছে। এবং আমার এখন এই হসপিটালে ধরুন যে এখন 5-6জন ডক্টর আছেন, তো তাদের ক্ষেত্রে যদি আমি সেফটি সিকিউরিটি দিতে না পারি ঠিকঠাক করে, তাহলে তো সেক্ষেত্রে চিকিৎসার যে পরিষেবাটা দিচ্ছি আমরা এখানে, সেটা তো কন্টিনিউ করা সম্ভব নয়। যাই হোক, সেই ব্যাপারটা দেখা হচ্ছে, ঠিক আছে। সে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিএমও স্যারকে জানানো হয়েছে, ঠিক আছে। সেটা উনি সরাসরি দেখবেন বলেছেন, ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলবেন, কথা বলে নিয়ে যেটা সিদ্ধান্ত হবে সেই হিসেবে আলোচনা হবে। দেখুন, এটা তো রুরাল হসপিটাল, এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে, যারা এখানে থাকেন 24 ঘন্টায় থাকেন। সেই রকমভাবে যদি কোনো অ্যাসল্টের কেস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলবো যে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো ব্লকের, সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার। দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে তাহলে তো আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারবো না, কারণ আমাদের এখানে ধরুন যে প্রতিনিয়ত পেশেন্টের আনাগোনা 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলে। সেক্ষেত্রে যদি আমরা নিজেদের ডক্টরদের বা নিজেদের সেফটি সিকিউরিটি ঠিকঠাক ইনশিওর করতে না পারি, তাহলে তো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না। না, পুলিশ প্রশাসন তো অবভিয়াসলি প্রোটেকশন দেবে, এবং আমাদের এই ব্লকের হসপিটালে ধরুন পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয়। যখন যখন দরকার হয়েছে আমরা ওনাদেরকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন, ঠিক আছে। সেই ব্যাপারে কোনো প্রবলেম নেই। দেখুন, এটা তো তদন্তের পরেই বলা যাবে, ঠিক আছে। এখন যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে ওনার তরফ থেকে, তাহলে খুব বাজে ব্যাপার। না না, দেখুন, ব্যাপারটা হচ্ছে পূর্ণ তদন্ত ছাড়া হচ্ছে এই মুহূর্তে বলা যাবে না। আমি পার্সোনালি কথা বলেছি ডক্টরের সঙ্গে, এখন বাকি ডক্টররা আসবেন, আলোচনা করবেন। ওনারা বলেছেন আমার সঙ্গে বসবেন, বসার পরে হচ্ছে যে আমরা দরকার পড়লে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো দেখা হবে, ঠিক আছে। যেটা বাকি ডক্টরদের যে ডিম্যান্ডটা দেখা হবে, দেখানোর পরে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে সেগুলো আমরা জানতে পারবো। জানতে পারার পরে সেই জিনিসটাকে আমরা আবার হচ্ছে ডিস্ট্রিক্টে ইনফরমেশন দেবো, তখনই আমরা সব কিছু বলতে পারবো ক্লিয়ার।